আজ তোমাদের সিকিমের একটা বিশেষ স্থান দেখাবো। হ্যাপি রিপাবলিক ডে। না, হ্যাপি বার্থডে না। গুড মর্নিং, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হলো 26শে জানুয়ারি। আজকের দিনটা আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ একটা দিন। তো প্রথমেই সকলকে জানাই হ্যাপি রিপাবলিক ডে। আজ শুক্রবার, সকালবেলায় ঘুম থেকে আজকে অনেক সকাল সকাল উঠেছি। আজ মনে হয় বাড়িতে আসার পর প্রথম এত সকালে ঘুম থেকে আমি উঠেছি, আর সকাল সকাল আজকে সব কাজেও লেগে পড়েছি। সকালবেলায় ঘুম থেকে উঠলে না মুডটা ভীষণই ফ্রেশ হয়ে যায়, কিন্তু আমি সত্যি উঠতে পারি না। উঠতে চেষ্টা করি, কিন্তু এত লেট নাইট ঘুমোই না যে আমি সকালবেলায় উঠতেই পারি না। তবে আজকে সকালবেলায় প্রথমত ও ফোন করেছিল, কারণ আবার আমার সেই আগের মতন প্রবলেমটা শুরু হয়েছে। যতটুকু টাইম ঘুমোই ততটুকু টাইম স্বপ্ন দেখি। তো ওই জন্য আমার বর একবার ফোন করে আমাকে জাগিয়ে দেয়, তারপরে আমি আরও কিছুক্ষণ ঘুমোই, তারপর ঘুম থেকে উঠি। তো আজকে ও যখন ফোন করেছিল না, তারপরে আমার আর ঘুম হয়নি। আমার শ্বশুরমশাই আর শাশুড়িমা ওনারা কথা বলছিলেন, তো ওনাদের কথাতে আমার ঘুম ভেঙে গেছিলো। তো ভাবলাম উঠেই পড়ি, আজকে একটু সকাল সকাল উঠে কাজকর্ম শুরু করি। এবং সত্যি বলছি, সকালবেলায় উঠে না আজকে ভীষণই ভালো লাগছে। ইউটিউবের এই চ্যানেলটা ক্রিয়েট করার আগে কিন্তু আমি এত দেরি করে ঘুম থেকে উঠতাম না। আসলে যখন বাড়িতে আসতাম, হয়তো যেদিন আসতাম সেদিন একটু ক্লান্ত থাকতাম, তাই হয়তো ঘুম থেকে উঠতে দেরি হয়েই যেত, তাও 8টার মধ্যে উঠেই যেতাম। কিন্তু যবে থেকে আমি এই চ্যানেলটা ক্রিয়েট করেছি, এডিট করতে করতে রাত হয়ে যায়, ঘুম থেকে উঠতে উঠতে 9টা তো বেজেই যাচ্ছে। প্রত্যেকটা মানুষের মধ্যেই না কিছু খারাপ গুণ থাকে। আমার মধ্যে একটা বিশেষ খারাপ গুণ আছে, আমি কোনোদিনই সকালবেলায় ঘুম থেকে উঠতে পারি না। অনেকে যেমন ভোরবেলায় উঠে পড়াশোনা করে, আমি কোনোদিনও করিনি। ভোরবেলায় উঠলে আমার ভীষণভাবে মাথায় যন্ত্রণা করে, আগেও হয়তো আমি তোমাদের কথাটা বলেছি। সেই জন্যে আমি কখনো ভোরবেলায় উঠি না। যদিও বাই চান্স উঠে যাই না, সারা দিন আমার খারাপ যায়। তো সারা রাত জেগে আমি কাজ করে নেব, কিন্তু ভোরের বেলায় উঠতে পারবো না, আমার শরীর নিতে পারে না। সমস্ত কাজ একদম সময়ের মধ্যে হয়ে গেছে। সেই সাথে ঠান্ডা গরম জলের সাথে থাইরয়েডের ওষুধটাও খেয়ে নিলাম। আর এবার যাব ব্রাশ করতে। হ্যাঁ, জল টল খেয়ে এখন ব্রাশ করতে যাব। আজকে সবথেকে বড় বিষয় কি জানো, আমি ছুটির আগে ঘুম থেকে উঠেছি। আজকে ছোটির শরীরটা একটু খারাপ ছিল, ও একটু দেরি করে উঠেছে। এখন ওর ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা হয়ে গেছে, কয়েকটা জামা কাপড় ভেজাচ্ছে। ও যাবে গা ধুতে, ও আসবে, তারপর আমি যাব, কারণ আমি একবারে স্নান করে আসবো। এখন ঘড়িতে বাজে 9:45, আর আজকে 9:45 মধ্যে আমার সমস্ত কাজকর্ম সেরে স্নান হয়ে গেছে। এটা আমার কাছে বিরাট বড় ব্যাপার। তো স্নান করে এসে সিঁদুরটা পরে একবারে ঠাকুর পূজাটা করে নিয়েছি। আর এবার ফ্রিজ থেকে কিছু সবজিপাতি বের করে নিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। মানে আজকে 9টার মধ্যে রান্নাঘরে চলে এসেছি। আর এবার এই সবজিগুলোকে একটু কেটে নেব। তবে যে কটা মটরশুঁটি এনেছিলাম, বেশ অনেকটাই এনেছিলাম, কিন্তু সবই আমি কাঁচা খেয়ে নিয়েছি। এই কয়েকটা মটরশুঁটি অবশিষ্ট আছে, এগুলোকে আজকে একটু রান্না করে ভেজে খাবো আর কি। বাকি যেগুলো খোসা ছাড়ানোর মতন সবজি আছে, সেগুলোর একটু খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এবার এগুলোকে একটু ধুয়ে নিয়ে আসি। বাইরে মনে হচ্ছে কেউ এসেছেন, দাঁড়াও একটু দরজাটা খুলে দেখি। হ্যাঁ, যা ভাবছিলাম ঠিক তাই। তবে জানো তো, যে মানুষগুলো আসেন তারা বেশিরভাগই এই সামনের দিক থেকে ফিরে চলে যান। ওনারা হয়তো বুঝতে পারেন না যে বাড়ির ভেতরের দিকেও আরও কিছু ঘর আছে। এই বাড়িতে আমি একদম লাস্টের দিকে পড়ে গেছি। আমারও যে একটা ঘর আছে, সত্যি কথা বলতে সেটা দেখাও যায় না। ঘরে এসে সবজিগুলোকে তো ধুয়ে নিয়েছি, আর এবার চটপট করে সবজিগুলো একটু কেটে নিই। চাকুটাই না কালকে রাত্রে ধার দিয়েছিলাম, মানে শিলে ঘষে নিয়েছিলাম, কিন্তু আমার মনে হয় ঘষতে গিয়ে আমি এটাকে বেশি খারাপ করে ফেলেছি। এটাতে আগের থেকে ধার মনে হচ্ছে কমে গেছে। তো যাই হোক, চাকু ধার দেওয়ার যে পাথরগুলো হয়, ওগুলোতেই বেশি ভালো ধার হয়। এটাতে খুব একটা ভালো ধার ওঠেনি, আর আমি কখনো শিলে ধার দেব না। তবে আজকে আমাদের নেতুবাবু সকাল সকাল লক্ষ্মী মেয়ে হয়ে গেছে। আমি সবজি কাটতে কাটতে ওর পড়া শুনতে পাচ্ছি। চলো তোমাদেরকেও একটু দেখিয়ে নিয়ে আসি। পড়ো বাবা, একটু পড়ো। কেন? এদিকে নেতুবাবুর কাণ্ড দেখো। আমিও এলাম, আর ওর টয়লেটও পেয়ে গেল। ছোটোবেলায় পড়তে বসে কে কে এরকম কাণ্ড করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ছোটোবেলায় পড়তে বসলে মাথায় যন্ত্রণা করতো, পেটে ব্যথা হতো। মাথায় কি করে যন্ত্রণা হয় তাই তখন জানতাম না, কিন্তু আমার মায়ের মাথা ব্যথা করতো, তো সেটা শুনে আমিও বলতাম আমার মাথায় যন্ত্রণা করছে।
একটা সময় এই সমস্ত অজুহাত দিয়ে মা বাবাকে ফাঁকি দিয়ে মনে হতো যে জীবনে বিরাট কিছু অর্জন করে নিলাম, কিন্তু এখন বুঝতে পারি, হাড়ে হাড়ে বুঝতে পারি যে সেই সময় মা বাবাকে ফাঁকি দিইনি, নিজেই ফাঁকিতে পড়েছি। কারণ আমি যদি ভালো রেজাল্ট করি, আমি যদি চাকরি বাকরি পাই, তো দিনটা আমারই ভালো যাবে। আর এই যে আমি চাকরি পাইনি, আমি ফাঁকে পড়ে গেছি, তো দিনটা আমারই খারাপ যাচ্ছে। তো অবশ্যই যারা পড়াশোনা করবে তারা মন দিয়ে পড়াশোনা করবে, কারণ তোমরা যদি মা বাবাকে মিথ্যা কথা বলে পড়াশোনা না করো, তার জন্যে ভোগান্তি তোমার মা বাবা বা বাড়ির কারণ নয়, সম্পূর্ণ ভোগান্তিটা তোমার। তো আমি নিজে ভুক্তভোগী, সেই জন্যেই কথাগুলো বলতে পারছি। সেই সমস্ত মানুষগুলো জীবনে কিছু করতে পারে যারা সময় থাকতে এই সমস্ত জিনিসগুলো বুঝতে পারে, কারণ দিন ফুরানোর পরে এই জিনিসগুলো বুঝলেও না কিছু করার থাকে না। যেমন আমার এখন আর কিছু করার নেই। যখন আমার অঢেল সময় ছিল, মা বাবার কাছে ছিলাম, সময় ছিল পড়াশোনা করার, তখন হয়তো আমি ফাঁকি দিয়েছি, পড়াশোনাটা ঠিকঠাক করে করিনি, সেই জন্যে আজকে আমি অনেকটা পিছিয়ে আছি। আর বেশিরভাগ উল্টোপাল্টা জিনিস আমি মাথায় নিয়েছি, সেটা আমার পার্সোনাল হোক, সেটা আমার ফ্যামিলির হোক, সেগুলো মাথায় না নিলেও চলতো। কারণ ফ্যামিলির হোক বা পার্সোনাল হোক, কোনো বিষয় বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না, সেটা আমি এখন বুঝতে পারছি, কিন্তু একটা সময় আমি বুঝতে পারিনি। তো তোমরা যারা পড়াশোনার মধ্যে আছো, অনেক ছোট ছোট ভাই বোনরা আছো, তাদেরকে আমি বলবো ফ্যামিলির কোনো প্রেশার হোক বা নিজের পার্সোনাল লাইফের কোনো প্রেশার হোক, সেগুলোকে একটা সাইডে রাখবে, সেগুলোকে কখনো নিজেদের মনের মধ্যে আনবে না। আগে নিজেরা নিজেদের পায়ে দাঁড়াবে, তারপর বাকি সব কিছু। আমার বর আমাকে সবসময় একটা কথা বলে, তোমার পায়ের তলার জমি যদি তুমি শক্ত করতে, তাহলে আজকে তোমাকে কোনো দিকে ফিরে তাকাতে হতো না। এটা একদম সত্যি কথা। আর ও এটা আমাকে 10-12 বছর ধরে বুঝিয়েছে, কিন্তু আমি বুঝিনি। আর যখন বুঝেছি তখন আর আমার হাতে সময় নেই, এটা হলো সত্যি। তো যাই হোক, তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে যে আমি মাদ্রাসার ফর্ম ফিল আপ করেছি কি না। না গো, মাদ্রাসার জন্য আমি ফর্ম ফিল আপ করিনি, আমি পরীক্ষা দিচ্ছি না। হ্যাপি রিপাবলিক ডে নেতু বাবু। তুমি একটু আমাকে বলো, তুমি একটু আমাকে উইশ করো। হ্যাপি রিপাবলিক ডে নেতু বাবুর মা। আজকে কোন অনুষ্ঠান হলো তো? সেটা বল, তোর সাথে স্কুলে চকলেটের জন্য কতদিনকে আমাদের তো আগে দেয়, আমার কাছে দেবে হয়তো। আজকে জানো প্রজাতন্ত্র দিবস। হ্যাপি রিপাবলিক ডে। না, হ্যাপি বার্থডে না, হ্যাপি রিপাবলিক ডে। রিপাবলিক ডে তাই বলছি বাবা। হ্যাপি রিপাবলিক ডে। দেখ আমার লিখছি বেটা। জানি না আমি তোমাদেরকে একটু বেশি বলে ফেললাম কিনা, তবে যেটা বললাম মন থেকে বললাম। আমি চাই না যে আমার মতন তোমরাও একটা সময় আফসোস করো যে ইস, যদি সেই সময়টা এটা না করতাম তাহলে আমার জীবনটা অনেক ভালো হতো। তবে হ্যাঁ, জীবনে একটা ভালো লাইফ পার্টনার পেয়েছি বলে এখনও জীবনটা কাটানো আমার পক্ষে সহজ হয়েছে। না হলে সত্যি যদি লাইফ পার্টনার ভালো না পেতাম, তাহলে আমার জীবন কাটানো সত্যিই দুষ্কর হয়ে যেত। আজকে সকালের খাবারে আমি তো বানিয়ে নিয়েছি চিড়ের পোলাও, যেটা খেতে খুব ভালোও হয়েছে। তো আমি এই খাবারটাকে একটু উপভোগ করে খাই, আর তোমরা ততক্ষণে ওর সঙ্গে একটু সিকিম ঘুরে এসো। আজ তোমাদের সিকিমের একটা বিশেষ স্থান দেখাবো। চলো আজকে পিটি টাইম আমরা ওখানে যাব, চলো দেখাচ্ছি। हम अभी कहाँ आ रहे हैं? দলমা ঝিল। कौन सा जगह है उस्ताद? ये है দলমা ঝিল। दलमा झील। মনোকামনা এখানেই পূরণ হয়। अच्छा, আজকে সিকিমের একটা বিশেষ আকর্ষণ যেটা দেখাবো, এখানে একটা লেক যার নাম হচ্ছে দলমা লেক, আর অনেকে বলে মনোকামনা পূরণ ঝিল। তো তোমাদের দেখাচ্ছি কিভাবে মানুষ এখানে এসে মানে মানত করে আর মনোকামনা পূরণ হয়। তো চলো দেখি। এই দেখো, আমরা আসার আগে কিছু টুরিস্ট এখানে বসেই আছে এর বিশেষ আকর্ষণ দেখার জন্য। চলে এসো। এই যে এটা হচ্ছে দলমা লেক। ঠিক সামনে তাকা, এইদিকে তাকা, এইদিকে বলতে কিছু। ঠিক আছে দেখিয়ে দে।
এখানকার সব থেকে বিশেষ আকর্ষণ, এখানে এই লেকে একটাও তুমি পাতা পাবে না, চারিদিকে জঙ্গল, কিন্তু একটাও পাতা জলে থাকবে না কখনোই। যদিও কখনো পাতা পড়ে, এখানকার একটা রেওয়াজ আছে কি পাতা নাকি পাখি উঠিয়ে সাইডে করে দেয়। ঠিক, আর একটা বিশেষ আকর্ষণ হচ্ছে ওই যে কাঞ্চনজঙ্ঘা, যেটা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ, ওই কাঞ্চনজঙ্ঘার পিক আবার এই জলেই দেখা যাবে। ঠিক, তো সূর্য ঠিক মতো উঠুক অবশ্যই দেখানো হবে সেটা। এই যে দেখতে পাচ্ছ এখানে এত বড় পাথর, মানে যার যত মনোকামনা বড় সে তত বড় পাথর লাগায় আর কি। এই দেখো সাইডে দেখো ছোট ছোট পাথর লাগিয়েছে, তাদের মানে ছোট ছোট মনোকামনা আর কি। এখানে লাগিয়েছে অনেক বড় পাথর, প্রায় আমার সমান, তো তার মনোকামনা অত বড়। তো এবার তোমাদের দেখাচ্ছি মানে পাথরটা কি একটার পর একটা একটা করে পাথর লাগায়, তারপর ঈশ্বরের কাছে যার যার ঈশ্বরের কাছে সে মানে মানত করে আর কি। এটা অ্যাকচুয়ালি কি বুদ্ধিস্টদের না? বুদ্ধিস্টদের, হ্যাঁ এটা হ্যাঁ ঠিক হয়ে গেছে। এইবার এই 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 নিয়ে নিয়ে নে, এবার এই ভিউজটা নিয়ে নে, আসছে এখন রোদ্দুর পড়ছে, হবে একটু জুম করে। তো এবার তোমাদের দেখাচ্ছি কাঞ্চনজঙ্ঘা। ওই দূর দেখো, দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা বরফে ঢাকা আছে, চমকাচ্ছে। ওই কাঞ্চনজঙ্ঘা আবার এই জলেই ও ছায়া দেখা যাবে, এটাই সব থেকে বড় আকর্ষণ। দূর দূর থেকে লোক এটাই দেখার জন্য আসে এবং মানুষ অপেক্ষা করে বসে বসে থাকে। যেমন এই ভাইরা দেখো আমাদের কলকাতা থেকে এসছে, এরা বসে আছে দেখার জন্য। ঠিক, ভারতে এটাই একমাত্র লেক যেখানে কাঞ্চনজঙ্ঘার রিফ্লেকশন পড়ে। তারপরে আবার তো দেখতেই পেলে এই দিদি বললেন যে ভারতের নাকি একমাত্র লেক, এটা আমারও জানা ছিল না অ্যাকচুয়ালি। যেহেতু আমি এখানে এতদিন ধরে আছি, এই লেকের উপরে আমার ক্যাম্প, আর এই লেকের চারদিকে যে সাফ সাফাই রাখার দায়িত্ব আমাদের ক্যাম্পের, আমাদের দায়িত্ব পড়েছে আর কি। আমার যে এখানকার সিও তিনি বলেছেন যে এটা আমাদের দেখে শুনে রাখতে হবে, কিন্তু আমরা জানিই না। দিদি বললেন, এটা আমরা জানতে পারলাম। তো এবার এটাও আমি এখানে লোকাল লেক থেকে শুনলাম। আচ্ছা আচ্ছা, হোটেলের লোকজনদের থেকে। তো চলো এবার জলের দিকে দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। জুম করে দে, দেখা যাচ্ছে। রোদ্দুর হলে তবে আসবে না, ভোরবেলা থেকে এসে টুরিস্টরা সব এখানে বসে থাকে মেন এই কাঞ্চনজঙ্ঘার ছায়াটা জলে দেখার জন্য আর কি। এই দেখো এখানে পুরো হালকা হালকা বরফ জমে পড়েছে, হালকা বরফ জমে গেছে চারিদিকে, আর মানুষ এখানে ভোরবেলা এসে অপেক্ষা করছে এই কাঞ্চনজঙ্ঘা কখন দেখবো। এতক্ষণ মনে হচ্ছিল আমি ওর সাথে সিকিমেই আছি। জায়গাটা দেখতে বেশ ভালো লেগেছে আমার, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। সেই সাথে ও যে এত সুন্দর করে বললো কথাগুলো, সেটা শুনতে আমার আরও বেশি ভালো লেগেছে। একটা সময় এই ছেলেটা খুবই কম কথা বলতো, সেই ছেলে আজকে কোনো জিনিস খুব সুন্দর করে ব্যাখ্যা করে বলছে, এটা দেখে আমি তো ভীষণ খুশি হয়েছি। প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে হয়তো একটাও খুঁজে পাওয়া যাবে না। তবে জানো তো, একটা দুঃখের বিষয় হলো আমি হয়তো কখনো পাহাড়ে ঘুরতে যেতে পারবো না, কারণ পাহাড়ের রাস্তার ধকল আমার শরীর নিতে পারবে না। আমার বাবা আর্মিতে চাকরি করাকালীন ওনার পোস্টিং ছিল শিলিগুড়িতে, তখন আমি খুব ছোট, তখন আমরা দার্জিলিং, মিরিক এই সমস্ত জায়গা ঘুরেছিলাম। এখনও আমার মনে আছে, তখনও আমি ওই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় জার্নি করতে করতে অসুস্থ হয়ে পড়েছিলাম। সেই জন্যে ইচ্ছে থাকলেও উপায় নেই, আমার জন্যে সমুদ্রই ঠিক আছে। তো ছাদের গাছগুলো তোমাদেরকে একটু দেখিয়ে আমি নিচে চলে এসেছি, আর এসে দেখছি নেতুবাবুর মা নেতুবাবুকে একটু খাওয়াচ্ছে। একটু শান্ত না হলে কি বাচ্চা পাওয়া যায়? কোনো সময় শান্ত ভাব না, মুখ থেকে যদি এক ফুটা ভাব পড়ে তোর সাথ দেখা পরে আমি কি করবো? দিন প্রতিদিন আমাদের নেতুবাবুর দুষ্টামি কিন্তু বেড়েই চলেছে। ওর মা একটু বসে খাওয়াতে চাইছে, সেটাও ও খাবে না। তো আমি এদিকে নেতুবাবুর দুষ্টামি দেখে ঘরে এসে একটুখানি চা বানিয়ে নিলাম, চাটা খাবো। এমন সময় দেখছি ঘোষ কাকা চলে এসেছে, তাই চলে এসেছি দুধটা নিতে। দুধটা নিয়ে এসে চা নিয়ে বসে পড়েছি খেতে, আর এখন বসে বসে ভাবছি দুপুরে কি রান্না করব। তো চা খেতে খেতে বরের সঙ্গে কথা বলছিলাম, ও বলল মাংসটা করে নাও। তো মাংসের খানিকটা জোগাড় করে নিয়েছি, আর এবার ভাবছি লাউটাকে কাটবো।
তো এই বটিটা না আমি কিনেছিলাম বহরমপুর থেকে, যেটা তোমাদেরকে হয়তো দেখিয়েওছিলাম। তো এই বটিটার এই সাইডটাতে এই ক্লিপটা আছে, এই ক্লিপটা চেপে দিলে এই বটিটা আর নড়ে না। তবে হ্যাঁ, এই বটিগুলো কিন্তু টাইলস বা মার্বেলের ওপরেই ব্যবহার হয়। সানে যদি এভাবে চিপকে দিতে চাও তাহলে কিন্তু চিপকাবে না, যেটা আমি দেখেছিলাম ট্রাই করে। আজকে আমি এই বটিটাকে প্রথমবার ব্যবহার করছি, আর প্রথমবার এত বড় একটা সবজি কাটার জন্য ব্যবহার করছি, যেটা কাটতে আমার খুবই অসুবিধা হচ্ছে। খোসা ছাড়াতে অসুবিধা হচ্ছিল না, কিন্তু লাউটাকে কাটতে খুবই অসুবিধা হচ্ছিল আমার। তো আমি দেখলাম থাক বাবা, দরকার নেই, অন্য কোনো কাজে ব্যবহার করব। আপাতত আমি কাজটাকে একটু তাড়াতাড়ি করার জন্যে আমি যেটা করতে পারি সেটাই করি। তো সেই জন্য চাকু আর আমার ওই কাঠটা নিয়ে এলাম। এই জন্যেই বলা হয় জানো তো, সব কাজ সবার দ্বারা হয় না। ভগবান সবাইকে আলাদা আলাদা গুণ দিয়েছে, কিছু ভালো কিছু খারাপ। আমি এদিকে লাউটা ভাজতে বসিয়ে দিলাম, তবে একটুখানি সর্ষে ফোড়ন দিয়েছি। আর এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। আর বাকি অর্ধেকটা লাউ ছোটিকে দিতে এসেছি। আমি বললাম এটা রান্না করে খেয়ে নিও। তো ছোটি বলছে এখনই কাঁচা খেয়ে নেব। আমি বললাম না না, রান্না করে খেও। ঘরে এসে আমিও মাংস রান্নার জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু একটু কাটাকাটি করে নিয়েছি। আর এদিকে লাউটা গলে গেছে, এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব। এবার মাংসের মশলাটা একটু করব, তার জন্য কিছুটা রসুন, কিছুটা আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, সেই সাথে একটুখানি জিরে, একটুখানি ধনে গুঁড়ো, কিছুটা কোচানো পেঁয়াজ আর কয়েকটা কাজু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। মাংসের মশলা তৈরি হয়ে গেছে। আর এবার আলুগুলোকে একটু ভাজতে বসিয়ে দিয়ে কিছুটা চাল ধুয়ে নিলাম। তবে আজকে না একবারের মতনই ভাতটা বসাচ্ছি, রাত্রে ভাবছি কয়েকটা রুটি করে নেব। ভাতটা বসিয়ে এদিকে দেখছি আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নিলাম। আর এবার ওই তেলের মধ্যেই মাংসটা দিয়ে দিলাম। ইদানিং আমি যখনই মাংস করছি মাংসটা একটু ভেজেই করছি। মাংস ভেজে করলে আমার মনে হচ্ছে মাংসটা খেতেও ভালো লাগছে, আবার ভাঙেও কম। আমি যেহেতু মাংসে দই দিই, তো মাংস রান্না করতে করতে না অর্ধেকের বেশি মাংস আমি ভেঙেই ফেলি। তো যাই হোক, আস্তে আস্তে রাঁধুনি পাকা হয়ে যাবে। একটা কথা আছে জানো তো, যে কাজ করে সেই ভুল করে, আর ভুল থেকে কিন্তু শেখাও যায়। একটা কাজ করতে গেলে সেখানে ঠিক বা ভুল দু রকমের অভিজ্ঞতাই অর্জন করা যায়, আর সেই অভিজ্ঞতাগুলো আমাদের কিন্তু অনেকটা কাজে লাগে। আর তুমি যদি কোনো ভুল থেকে কিছু শেখো না, সেই অভিজ্ঞতাটা একটু বেশি কাজে লাগে, কারণ তুমি যে ভুলটা একবার করেছো দ্বিতীয়বার সেই ভুলটা করার আগে তুমি অন্তত 10 বার ভাববে। তো এদিকে আমি পেঁয়াজটা ভাজতে বসিয়ে দেখছি অর্কবাবু চলে এসেছে, আর অর্কবাবু না কান্না করছে। তো আমি একটু ওকে কোলে নিয়ে থামানোর চেষ্টা করলাম, কিন্তু আমিও ওকে থামাতে পারলাম না। যখন ও কান্না শুরু করে কিছুতেই চুপ হতে চায় না। তো ওকে আমি ছোটিকে দিলাম, ছোটিও পারেনি। অর্কবাবু শেষে ওর মায়ের কাছে গিয়ে চুপ হয়েছে। আর এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের মধ্যে যে মশলাটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম, সেই সাথে একটুখানি জলও দিচ্ছি। আর এবার এটাকে একটু নাড়াচাড়া করে কিছুটা পরিমাণে হলুদও দিয়ে দিলাম। হলুদটা দিয়ে এবার ভালো করে সমস্ত মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলার জলটা প্রায় শুকিয়ে এসেছে। আর এবার কেটে রাখা টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে আবারও একটু ভালো করে এটাকে কষিয়ে নিয়ে যে মাংসটা আর আলুটা ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর এবারের মধ্যে কিছুটা ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম, যদিও ধনেপাতাটা লাস্টে দেয়, আমি আজকে কষানোর সময়তেই দিয়ে দিলাম। খানিকটা পরিমাণে লবণ দিয়ে মাংসটাকে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিয়েছিলাম। আর এবার ঢাকনাটা তুলে দেখি, তো এদিকে মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে, তবে হ্যাঁ ভাজা হয়নি এখনও। তো মাংসটাকে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে একটু কাসুরি মেথি গুঁড়ো করে দিয়ে দিলাম। মাংস আর মশলা খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। তো আমি যেদিনই মাংস করি অন্তত পরের দিনের জন্যেও করি, কারণ টাটকা মাংসের থেকেও আমার বাসি মাংস বেশি পছন্দ। তবে আজকে আমি দুবেলার জন্যেই করেছি। তো এখানে একটুখানি ঘি দিয়ে দিলাম আর পরিমাণ মতন একটু গরম মশলা দিয়ে দিয়েছি। ব্যাস আমার রান্না হয়ে গেছে। সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে দিয়েছি। আর এবার এটাকে কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখি। আমি এদিকে দুটো বাটিতে মাংস তুলে নিয়েছি, একটা আমার শ্বশুর শাশুড়ির জন্য, একটা ছোটির জন্যে। কাউকেই সামনে দেখতে পেলাম না, আমার শাশুড়ি মাকেও দেখতে পেলাম না, সেই সাথে ছোটি মনে হয় ঘুমিয়ে পড়েছে। তো এখন আমিও আমার দুপুরের খাবারটা একটু বেড়ে নিই। তো এই হলো আমার লাউ ভাজা, যেটা আমি এভাবে খাওয়া শিখেছি আমার বিলাসপুরের দিদির কাছ থেকে। ওর কাছেই প্রথম আমি এভাবে লাউ ভাজা খেয়েছিলাম, যেটা খেতে আমার খুব ভালো লেগেছিল। এবার খাবারের থালাটা ধরে নিয়ে চলে এসেছি টেবিলে আর বসে পড়লাম খেতে।
তোমরা অনেকেই বলছিলে দিদি টেবিল ক্লথ কোথায়, তো ফাইনালি আজকে টেবিল ক্লথটা পেতেছি। সেই সাথে এই টেবিল ক্লথটা আমার একটুও ভালো লাগেনি। দোকান থেকে বেশ ভালো লাগছিল, কিন্তু ঘরে পাতার পরে আমার খুব একটা পছন্দ হয়নি। তো সাধারণ যদি এক কালারের আনতাম তাহলে মনে হয় বেশি ভালো লাগতো। সেই সাথে আজকের মাংসটা খেতেও আমার খুব একটা ভালো লাগছে না, লবণটা একটু বেশি হয়ে গেছে। এর আগের দিন মাংসটা খুব ভালো হয়েছিল, তবে হ্যাঁ, লবণে যে একদম পোড়া হয়েছে তা নয়, আমি যেমন খাই তার থেকে একটু বেশি হয়েছে। তবে নিজে রান্না করেছি, ভালো খারাপ যেটাই হোক না কেন একদম সঠিকটাই বলবো। আমরা যখন কোনো কাজ করি সেটা যদি ভালো হয় তাহলে যেমন বাহবা পাই, তেমনি যদি কিছু খারাপ করি সেটা শোনার ক্ষমতা বা সেটা ফেস করার ক্ষমতাও আমাদের মধ্যে থাকা উচিত। তো আমিও সেটাই মনে করি এখন, আর সেইভাবেই আমি আমার জীবনটাকে পরিচালিত করি। আজ তোমাদের সাথে অনেক কথা হলো, আরও অনেক কিছু বলতে ইচ্ছে করে তোমাদের, তবে যতটুকু যা বলেছি ভীষণ ভালো লাগলো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।